একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা রোগীর বিষয় নিয়ে আমাদের আলোচনা করবেন আমাদের অত্র একাডেমির সুযোগ্য ডাইরেক্টর অর্গানাইজেশন এবং অন্যতম মডারেটর ডক্টর সুনীল কুমার ঘোষ স্যার। কিভাবে অল্প ওষুধে একটা গ্যাংগ্রিন রোগীকে দ্রুত আরোগ্য করা যায় এই বিষয়ে দ্রুত আলোচনা শুরু করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় সুনীল কুমার ঘোষ স্যারকে। স্যার, আপনি শুরু করুন। গুড ইভিনিং স্যার, শোনা যাচ্ছে? গোপেশ হ্যাঁ স্যার, স্যার, শোনা যাচ্ছে। আর দেখাও যাচ্ছে আশা করি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যশোর বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ডাক্তার মহোদয় বৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অত্র ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমরা রুটিন ওয়াইজ উইকলি 2টা ক্লাস পরিচালনা করি, একটা বুধবার এবং একটা শনিবার। আর এই 2টা ক্লাসের নামই এক, পিএইচডি। তো শনিবারের যে ক্লাসটা হয় এই পিএইচডি ক্লাসের নামকরণ করা হয়েছে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট। তো আমরা যারা এই আজকের ক্লাসে উপস্থিত হয়েছি, তো আমি আশা করি আমরা সবাই রিয়েল হোমিওপ্যাথের প্রিন্সিপালকে অনুসরণ করে আপনার নিত্যদিনের চেম্বার চালাইতে আমি জানি হাজারো সফলতা আছে, কিন্তু কোথাও না কোথাও আমরা ধাক্কা খাই, আমরা অসফল হয়ে যাই। অনেক আছে নবীন বন্ধুরা যারা রিয়েল হোমিওপ্যাথি সম্বন্ধে গভীরভাবে এখনো শিখতে পারেনি, তাদেরও চেম্বারে বেশিরভাগ হোঁচট খাচ্ছে। তো এই জায়গা থেকে ওভারকাম করার জন্যই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি এই বিশেষ আয়োজন করে থাকে যে ডাক্তাররা রিয়েল হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা কার্য পরিচালনা করতে গিয়ে তাদের কোথায় কোথায় তারা বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছে, সেই বাধা বিঘ্নকে ওভারকাম করার জন্যই আমরা প্রত্যেক শনিবারে আপনাদের দৈনন্দিন প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলি থাকে সেইগুলো নিয়ে আলোচনা করি। বিশেষ করে আমি যেদিন ক্লাস নিই সেদিন সচিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে কোন রোগী কি ওষুধ দিলাম, কোন সাইকেলে কি জন্য পরিবর্তন হলো, কোন পোটেন্সি কেন দিলাম, এলাবোরেট ডিসকাশন থাকে এবং সর্বোপরি আমরা প্রশ্ন উত্তরের একটা পর্ব রাখি। তো সবকিছু মিলাই আমাদের এই কার্যক্রম বা এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখতে পারেন তাহলে আমি আশা করব আপনাদের চেম্বারের যে ক্রিটিক্যাল রোগীগুলো, এই ক্রিটিক্যাল রোগীগুলো ফেস করার জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসের শুরুতেই যে কথাটা আমি এর আগে অনেকবার বলেছি সেই কথাগুলো আর একটু রিপিটেশন করেই আমি আমার কেস উপস্থাপন করব। রিয়েল হোমিওপ্যাথি নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সর্বনিম্ন 1000 অনুসারী আমাদের শ্যামল কুমার দাস স্যারের কাজ করছে, কিন্তু বিশেষ জায়গায় গিয়ে সবাই কিন্তু ধরা খেয়ে গিয়েছে। এই ধরা খেয়ে কেউ চলে গিয়েছে ইলেকট্রো হোমিওপ্যাথে, কেউ আবার ফিরে গেছে তার ক্লাসিক্যাল হোমিওপ্যাথে, কেউ আবার ক্লাসিক্যালও করছে আবার সাথে রিয়েল হোমিওপ্যাথিও করছে, সাথে বায়োকেমিক, মাদার টিংচার বা অন্যান্য ওষুধের সহযোগিতা নিয়ে একটা গোজামিল ভাবে রিয়েল হোমিওপ্যাথিকে চালিয়ে দিচ্ছে। কি হচ্ছে, চেম্বারে অনেকগুলো রোগীর ভিতরে একটা সফল রোগীর কাহিনী শোনাচ্ছি। মূলে দেখা যাচ্ছে আমি 8টা মেডিসিনের বাইরে অনেক মেডিসিন ব্যবহার করেছি, সেগুলো কাটছাট করে এসে বলছি
যে আমি রিয়েল হোমিওপ্যাথি করে এই সফলতা পেয়েছি, আপনারা করেন। কিন্তু আমার প্রশ্ন যে আপনারা যেভাবে রোগী আরোগ্য করেন, রিয়েল হোমিওপ্যাথির অর্থই আপনার 8টা মেডিসিনে গিরে মারিয়ে থাকা, এইটা নয়। আপনি 8টার বাইরে যদি কোনো মেডিসিন ব্যবহার করে থাকেন, কেন করেছেন সেটার পূর্ণাঙ্গ ডেফিনেশন দিয়েই যেভাবে ভালো হয়েছে সেইভাবেই রোগীকে উপস্থাপন করেন, তাতে আমাদেরও নলেজ বাড়বে, সাথে এই রিয়েল হোমিওপ্যাথি একটা সত্যতার উপরে প্রতিষ্ঠিত হবে। তো আমার ব্যক্তিগত যে প্র্যাকটিসের স্যারের সাথে যে দীর্ঘদিন পথ চলার অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতার আলোকে আমি স্যারের ওই ধরা বাঁধা যে গদ বাঁধার নিয়ম, সেই গণ্ডি থেকে আমি বেরিয়ে এসেছি। স্যার যে বারবার তার পোটেন্সি প্রয়োগ কৌশল পরিবর্তন করছে, আজ এরকম, কাল ওরকম, পরশুদিন আর এক রকম। হ্যাঁ, পরিবর্তন করছে না, আমি বলি স্যার নিজেকে আপডেট করছে। আর আপডেট করার অর্থ এই নয় যে সে পিছনের সব কিছুকে একবারে মুছে দিয়েছে। যদিও স্যার নিজেই বলেন যে আমার আগের যে প্রয়োগ পন্থা ছিল ওগুলো এখন বাদ দিয়ে দিয়েছি, ওটা এখন রিপিটেশন হারাম, রিপিটেশন করা যাবে না। তারপরে প্রয়োগ পদ্ধতি এই যেভাবে নতুনত্ব আসছে এইটাই সঠিক, পিছনের গুলো ধরা যাবে না। তো এখন আমার বন্ধুরা, আমার চেম্বারের রুগী আমি ভালো করব, আমার রুগীর ভালো মন্দ, তার সমস্যা, তার ফিলোসফি আমি যেভাবে বুঝি, আমার চেম্বারকে আমাকেই চালাতে হবে, আমাকে কেউ দূর থেকে সহযোগিতা করবে না। আর যদি পোটেন্সিকে এই মুখস্থ বিদ্যার মতো বা তোতা পাখির মতো শিখাই দেওয়া, ওই বলি আউড়িয়ে শেখা যেত, তাহলে রিয়েল হোমিওপ্যাথিটা অনেক সহজ হয়ে যেত। আসলে সেটা নয়। আমি স্যারের সাথে সেই 2013-14 থেকে রাস্তা চলা, তখন থেকে স্যার যে চিকিৎসা প্রোটোকল যত রকম চেঞ্জ করেছেন এবং প্রণয়ন করেছেন, আমি সবগুলোকে মিলায়ে এখন যৌথভাবে করি। এখনো পর্যন্ত স্যারের সেই শুরুর দিনের কাহিনী, 10,000 দিয়ে শুরু, সিএম দিয়ে শুরু, 3 দিয়ে শুরু, 6 দিয়ে শুরু, 65% পোটেন্সি, রাজেন শঙ্করনের সেই বিশেষ প্রোটোকল, তারপরে সিএম 200, হ্যামারিং, সব কিছুই কিন্তু আমি একসাথে প্রয়োগ করি। তার মানে কি এই যে রোগী এলো আর মুখস্থ মতো এই সবগুলো প্রোটোকল একবারে চালিয়ে দিলাম? না। আমরা যারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট আছি, আমাদের যে সমস্ত গবেষণার টিম আছে, আমরা বিশ্বাস করি স্যারের যে প্রতিবন্ধকতা, বারবার তার অ্যাডমিনিস্ট্রেশনের যে সিস্টেমকে পরিবর্তন, এই প্রতিবন্ধকতা থেকে আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছি। রিয়েল হোমিওপ্যাথির 6টা সাইকেল ঠিক আছে, 8টা মেডিসিন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমরা ফেলে গড়ে একটা গজামিল পাকিয়ে ফেলি। এই জায়গাতে আমরা কোন রোগীর ক্ষেত্রে কোন প্রোটোকলটা অ্যাপ্লাই করে সফল হব, এইটা বোঝাই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির আরেকটা চৌকস বা রিয়েল হোমিওপ্যাথির সফলতার এক মূল মন্ত্র। এখানে আমি আমার ঔষধ কখন চেঞ্জ করব, আমি সাইকেল কখন চেঞ্জ করব, পোটেন্সি কখন চেঞ্জ করব, কিভাবে ওষুধ প্রয়োগ করব, এ সব কিছু ডিপেন্ড করবে আমার রোগীর উপরে। আমাদের গুরুদেব স্যার শ্যামল কুমার দাস বলেন যে রোগী আমার গুরু, রোগী আমাকে দিন দিন নিত্য নতুন শেখাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে রোগী আগে চলবে আর ডাক্তার পিছনে চলবে। রোগী তার ভাষায় বুঝিয়ে দেবে যে আমার এখন করণীয় কি। তো সেই ভাষাকে অনুসরণ করেই আমরা স্যারের এই বিভিন্ন প্রোটোকলকে একত্রিত করে জটিল এবং দুরারোগ্য ব্যাধিকে স্বল্প থেকে স্বল্পতম এবং কি বলবো যে স্বল্পতর
সময়ের ভিতরে আরোগ্য করতে সক্ষম হচ্ছি। আমার জীবনে অনেকগুলো কেস আছে যা আমি সফলতা পাইনি বা বারবার ব্যর্থ হয়েছি, হোঁচট খেয়েছি, হতাশা হয়েছি। শুধু সৃষ্টিকর্তার কাছে আকুল কায় মনে প্রাণে প্রার্থনা করতাম যে এই অবস্থা থেকে কিভাবে নিজেকে আমি ওভারকাম করব। তো তেমনই কিছু নতুনত্ব শেখার সৌভাগ্য আমাদের হয়েছে একাডেমি অফ রিয়েল হোপের সাথে সংশ্লিষ্ট হয়ে। অর্থাৎ কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন মন মানসিকতাকে অ্যাভয়েড করে মুক্ত মনা হয়ে যখন আমরা প্রকৃতির যে সঠিক নিয়ম আছে, স্বাস্থ্য বিধি আছে, সেইগুলো যখন আমরা অনুসরণ করতে শুরু করলাম, তখন থেকে আমরা আমাদের সফলতার গণ্ডি পেরিয়ে অনেক আগে চলে গেলাম। তো যে সমস্ত রোগীগুলো আমি বারবার ফেল হচ্ছিলাম, এখন আমি বিশেষ করে সেই সমস্ত রোগীদেরকে আবার নতুন করে ফোন দিচ্ছি এবং তাদেরকে ডেকে আনছি। আর আমাদের এই নতুন যে আমাদের গবেষণা আছে, এই গবেষণার আলোকে ট্রিটমেন্ট দিয়ে সেই রোগীগুলোকে আবার নতুন করে ভালো করা সম্ভব হচ্ছে। সাথে একটা রোগীকে আরোগ্য করতে আগে যতটা সময় লাগতো, এখন কিন্তু অত সময় আর লাগছে না। দ্বিতীয় হচ্ছে দুরারোগ্য ব্যাধি নিরাময়ে ভারত এবং বাংলাদেশে যত রিয়েল হোমিওপ্যাথি বন্ধুগণ কাজ করছে, তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলের খোঁজ খবর কিন্তু আমরা রাখি। কে কত দূর আগিয়ে সব নিউজ আমাদের কাছে আছে। তো সেই জায়গায় যদি আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, তো আমরা কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধি নিরাময়ে অনেকটা আগিয়ে গিয়েছি। সেই আগিয়ে যাওয়ার মূল মন্ত্রটা কি, সেই রহস্যটা কোথায় লুকিয়ে আছে, আগে রহস্যটা ভেদ করব, তারপরে রোগী দেখাবো যেটা দ্রুততম। একদম সব থেকে আমি বলি যে আমার জীবনে যত রোগীর চিকিৎসা দিয়েছি এই রিয়েল হোমিওপ্যাথি এসে গ্যাংগ্রিনের, তো তার ভিতরে স্বল্পতম সময়ের ভিতরে কিভাবে আরোগ্য হলো সেটা দেখাবো এবং তার চিকিৎসা প্রোটোকল কবে কখন কি কারণে কোন পোটেন্সি দিলাম সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এখন দেখেন, আমি একটা কথা আমি বললাম যে আমরা কুসংস্কার মুক্ত হয়েছি, অর্থাৎ রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খেলে আপনি যা ইচ্ছা তাই খান, আপনার খাওয়ায় কোনো বাধ্যবাধকতা নাই। আমরা ঔষধ দিই, ঔষধ কাজ করে সেটা শক্তি স্তরে, আর আপনি যা খাবার খাচ্ছেন সেটা স্থূল মাত্রায় আপনার বডির উপরে কাজ করে। এটা আমার ওষুধের কোনো বাধা হয় না। আমি বলতে চাই এই তথ্যটা সম্পূর্ণ ভুল। আমি বিশ্বাস করি পৃথিবীর যতগুলি চিকিৎসা শাস্ত্রের মিথ্যা কথা আছে, এইটা তার ভিতরে অন্যতম একটি। যদি তাই না হয় তাহলে আসেন এবার প্রমাণ দেখায়। আপনাকে দেওয়া হবে একটা আইবিএস এর রোগী। এই আইবিএস এর রোগী যদি প্রতিদিন রিচ ফুড খায়, প্রতিদিন দুধ খায়, প্রতিদিন ওভারনাইট খাবার গ্রহণ করে, আপনি হাজারো মেডিসিন দেন, হাজারো প্রচেষ্টা চালান, ও রোগী সফলতা আসে না, বারবার হুচট খেয়েছি। সেখান থেকে ওভারকাম করার জন্যই আমরা খাদ্য খাবারের উপরে বিশেষ রেস্ট্রিকশন নিয়ে এসেছি। বিশেষ করে ডায়েট প্ল্যানকে অনুসরণ করে আমরা ডায়েটকে ইউটিলাইজ করে ওষুধের পাশাপাশি ডায়েটকে ফলো করিয়ে আমরা রোগীকে খুব দ্রুততম সময়ের ভিতরে আরোগ্য করতে সক্ষম হচ্ছি। আজকের দিনে চ্যালেঞ্জ, হাই প্রেশারের রোগী সারা জীবন ওষুধ খাও, গ্যাসের রোগী সারা জীবন ওষুধ খাও, থাইরয়েডের রোগী আজীবন ওষুধ খান। এই যে আজীবন ওষুধ খান আইবিএস এর জন্য, বিভিন্ন রোগের জন্য, তাহলে রোগী কি মৃত্যু পর্যন্ত ওষুধ খাবে? হ্যাঁ, অ্যালোপ্যাথিক ডাক্তাররা অ্যান্সার দিচ্ছে
আপনি যদি সন্ধ্যায় মরেন তো দুপুরের ওষুধটা খেয়ে মরবেন, এই হচ্ছে তাদের ব্যাখ্যা। কিন্তু আমরা যে রিয়েল হোমিওপ্যাথির সাথে যখন ডায়েট প্ল্যানকে সংযুক্ত করেছি, আমরা ওই যে বলছে যে সারা জীবন ওষুধ চলবে, লাস্টে একটা ছোট্ট শব্দ যোগ করে দিয়েছি, না। অর্থাৎ আমাদের ওষুধ শুরু হওয়ার উইদিন শর্ট টাইম আপনার এই দুরারোগ্য যে ব্যাধির জন্য আজীবন ওষুধ খাইতে হবে, সেটা ওখানে স্টপ। আপনার হাই প্রেশারের বড়ি খাওয়া লাগছে না, আপনার ডায়াবেটিসের বড়ি আর চলে না, থাইরয়েড বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ যাকে বলা হয়েছিল আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেগুলো থেকে আপনাকে চিরতরে মুক্তি দেওয়া হচ্ছে এবং উইদিন শর্ট টাইম। দেয়ার আর লটস অফ প্লেস, আমি দেখেছি যে এক সপ্তাহের উপরে যারা সার্জেল 40 3 বার করে খেত, সাথে ডমপিরিডম খেত, গ্যাবাসাল না গ্যাবাডিন কি আছে সেই একটা সিরাপ খেত, তারপরেও গ্যাস নিয়ন্ত্রণ হতো না। কিন্তু তারা তো এক সপ্তাহ ডায়েটে সেই ওষুধগুলো বন্ধ করে দিয়েছে, তাদের আর খাওয়া লাগে না। ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন নিতে হচ্ছে না, ডায়াবেটিসের জন্য ট্যাবলেট খেতে হচ্ছে না, থাইরয়েডের ওষুধ বন্ধ হয়ে যাচ্ছে। সাথে অনেক যে ওষুধের প্রেসক্রিপশন ছিল যে চলবে চলবে চলবে, এখন আমরা বলি চলবে না চলবে না চলবে না আর চলবে না। এবার আমরা উন্মুক্ত রাস্তা পেয়েছি। তাহলে আমরা খাদ্যকে কখনোই বাদ দিতে পারছি না। ক্যান্সারের রোগী, অনেকেই ক্যান্সারের রোগী আমরা বারবার ওষুধ খেয়েছি, ফেল হয়েছি, এখনো ফেল হচ্ছি। রোগী যদি একদম শেষ স্টেজে চলে যায়, সেখানে করণীয় বিশেষ কিছু থাকে না, শুধুমাত্র শান্তিতে মরণ, এতটুকুই আমরা খুশি থাকি। কিন্তু যদি রোগীর শারীরিক অ্যাবিলিটি ভালো থাকে, তাহলে ওই রোগীকে দ্রুত তার ক্যান্সারের যে দুরারোগ্য ব্যাধি সেখান থেকে নিরাময় করা সম্ভব হচ্ছে। এখানেও কিন্তু আপনাকে ফুড প্ল্যানকে বিশেষভাবে কাজে লাগাতে হবে। আপনার ক্যান্সারের রোগী যদি আপনার এই যে কার্বোহাইড্রেট বেশি করে খায়, সুগার জাতীয় খায়, চিনি খায়, মিষ্টি খায়, আপনি যত ওষুধই দিন না কেন, আপনার ক্যান্সারের সেই ওভার গ্রোথ, দ্রুত বেড়ে যাওয়া আপনি কোনো মতেই ঠেকাতে পারবেন না। সরি, 1 মিনিট। অরিন, অরিন, এই ল্যাপটপের চার্জারটা তাড়াতাড়ি দিয়ে যাও, ল্যাপটপের চার্জারটা তাড়াতাড়ি নিয়ে যাও। তো ক্যান্সারের রোগীকে আগে যেখানে আমরা বছরের পর বছর ওষুধ খাইয়ে যাচ্ছিলাম, আমরা কিন্তু স্বল্পতম সময়ের ভিতরে সেটাকে, সেই ওষুধকে আমরা বন্ধ করতে সক্ষম হচ্ছি। আমি যদি সুযোগ হয় পর্যায়ক্রমে কিছু ক্যান্সারের রোগীর চিকিৎসা বা তার যে ছবি, এই সবকিছু নিয়েই আগামী ক্লাসে আসব এবং দেখিয়ে দেব কত দ্রুত এই রিয়েল হোমিওপ্যাথির পাশাপাশি ডায়েট প্ল্যানকে ফলো করে আমরা দ্রুত রেজাল্ট পাচ্ছি। আর ডায়াবেটিস, হাই প্রেশার, থাইরয়েড, গ্যাস, আইবিএস, এগুলো রুগীর আমরা কোনো হিসাব রাখি না, ওগুলো আসে, ওষুধ খায় আর ভালো হয়ে চলে যায়। সাথে আমরা টাইমকেও ওষুধ হিসাবে ব্যবহার করি। আমার খাবারে আরেকটা কথা বাকি আছে, যে আমরা মনে রাখি যে খাবার পৃথিবীতে যত আছে, এই সমস্ত খাবারকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জীবন্ত খাবার, একটা মৃত খাবার, একটা অর্ধমৃত খাবার। প্রকৃতির থেকে যে খাবারটা সরাসরি নিয়ে গ্রহণ করা যায় সেটাকে বলা হয় জীবন্ত খাবার, যেটা আগুনে দেওয়া হয় নাই। আপনি উদাহরণ, একটা ছোলা খাবেন, ওই ছোলাটাকে যদি আপনি মাটিতে পুঁতে দেন, একটা গাছ জন্মাবে, অঙ্কুরিত হবে। এই ছোলাটাকে যদি একটু গরম করা হয়, ও কিন্তু আর অঙ্কুরিত হবে না, ও আর গাছ জন্মাবে না। অর্থাৎ ওর ভিতরে যে প্রাণ ছিল সেটা মরে গেছে। তো আপনার প্রাণ শক্তিকে উজ্জীবিত রাখার জন্য আপনাকে জীবন্ত খাবার খেতে হবে যার ভিতরে প্রাণ আছে। তো আজকের যে রোগীটা আপনাদের সামনে আমি দেখাবো, এই রোগীকে আমি 1 মাস রেখেছিলাম শুধুমাত্র জীবন্ত খাবারের উপরে। কবে কিভাবে রেখেছিলাম আমি স্লাইডের মাধ্যমে পরবর্তীতে দেখাচ্ছি। বন্ধুরা, আরেকটা বিষয়কে আপনারা বিশেষভাবে মাথায় রাখেন, আমরা ডাক্তার,
হোমিওপ্যাথিতে কিন্তু ডাক্তার বলা উচিত না। হোমিওপ্যাথিকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে বলতে হয় হেলথ প্রিজার্ভার, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একজন দক্ষ স্বাস্থ্য সুরক্ষককেই একজন উপযুক্ত হোমিওপ্যাথ বলা হয়। আপনি ওষুধ খেলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলেন, আপনি আবার রোগ হবেন। কিন্তু আপনার কাজ হচ্ছে তার স্বাস্থ্য রক্ষক হিসাবে তার স্বাস্থ্যটা আজীবনের জন্য ধরে রাখার যে মন্ত্র সেটা শিখিয়ে দেওয়া। ওষুধবিহীন একটা রোগী যদি 6 বছর থাকতে পারে তবেই তাকে বলা যায় যে লোকটা সুস্থ আছে। তো আপনি যে প্রোটোকলে যেভাবেই ট্রিটমেন্ট করে দেন, করার পরে যদি তার লাইফ স্টাইল এবং তার খাদ্য খাবারকে সঠিক ওয়েতে না নিয়ে আসে দেন, তার যদি এই সচেতনতা তার ভিতরে ঢুকে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই রোগী ওই 6 বছর বিনা ওষুধে থাকতে পারবে না। আর আমি বলছি 6 বছর কেন, আজীবন ওই রোগী বিনা ওষুধে থাকবে যদি তার এই লাইফ স্টাইল এবং তার ফুড ম্যানেজমেন্টকে একবার শিখিয়ে দেওয়া যায়। পাশাপাশি খাদ্যকে যেমন আমরা ওষুধ হিসেবে ব্যবহার করছি, আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা আর সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যাকে বলা হয় টাইম। সময় কিন্তু সব থেকে বড় মেডিসিন, যার জন্য আপনার কোনো পয়সা খরচ হয় না। আপনি চিকিৎসার পাশাপাশি এই খাদ্যকে একটা সময়ের ভিতরে বেঁধে দেন রোগীর অবস্থা অনুযায়ী। আমরা সকলেই নাম শুনেছি অটোফেজি। এই অটোফেজির উপরে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার, মঞ্জুর স্যার একটা ক্লাসও নিয়ে নিয়েছে। খুব দারুণ ক্লাস হয়েছে, অনেক শেখার ছিল। আমরা পিএইচডি ক্লাস থেকে যে শিখি সেটাকে যদি আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করতে পারি, যদি না করি, তাহলে আমাদের এই ক্লাসগুলো নেওয়া কিন্তু বৃথা। ঠিক অটোফেজিকে কাজে লাগিয়ে আমরা মিরাক্কেল করে চলেছি। অটোফেজি কি? একজন জাপানি বিজ্ঞানী এই অটোফেজি আবিষ্কার করে দুইবার নোবেল প্রাপ্ত হয়েছেন। তো সেটা কি, যে আমরা একজন সুস্থ সবল মানুষকে সারাদিন চলার জন্য 2200 ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। সেই 2200 ক্যালোরি শক্তি আমরা কোথায় পাই? আমাদের খাদ্য খাবার থেকে এবং সূর্যের আলো, বাতাস এবং অন্যান্য যে উপাদান আছে আলো ইত্যাদি থেকে। তো খাদ্যটা থেকেই আমরা 2200 ক্যালোরি শক্তি নিই, এটা মেন ধরা হয়। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে আমরা 2200 ক্যালোরির জায়গায় কোনো কোনো দিন আছে 22,000 ক্যালোরিও খেয়ে নিচ্ছি। এই যে অতিরিক্ত ক্যালোরি শরীরের ভিতরে আমরা ঢোকাচ্ছি এবং সেটাকে বার্ন করতে পারছি না, তখন শরীর কি করছে? সেটাকে এই চর্বি আকারে, কোলেস্টেরল আকারে বা বিভিন্ন এনজাইম আকারে আমাদের শরীরে ডিপোজিট করছে। এই ডিপোজিটের মাত্রা যখন বেড়ে যায় তখন শরীরের ভিতরে ইনফ্লামেশন তৈরি হয়, বিভিন্ন প্রকারের শরীরের স্বাভাবিক ক্রিয়ায় বাধা প্রাপ্ত হয়। তখন আমরা কার্যগত বা অঙ্গগত বিকৃতি অনুভব করি, যে বিকৃতিকে বলা হয় রোগ। তো আমরা যদি 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকি বা উপবাস বা রোজায় থাকি, তাহলে আমাদের শরীরের একটা সিস্টেম আছে যে যখন মুখ থেকে আর কোনো খাদ্য খাবার দেওয়া না হয়, শরীর তো চলার জন্য তার এনার্জি চায়। সেই এনার্জির জন্য শরীর তার ভিতরে যে ফ্যাট আকারে, কোলেস্ট্রল আকারে, প্রোটিন আকারে, পটাশিয়াম আকারে, ইউরিক অ্যাসিড আকারে, তারপরে ক্রিটেনাইন আকারে অতিরিক্ত এনজাইম জমা করে রেখেছিল, শরীর ওখান থেকে তার এনার্জি সংগ্রহ করা শুরু করে। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে যদি অটোফেজি সুইজান করা যায়, তাহলে শরীর তার ইমিউনিটি সিস্টেমের দ্বারাই ক্যান্সারের যে কোষগুলোকে খেয়ে ফেলে দেয়। অর্থাৎ শরীর নিজেই তার যে রোগ রিকভারি হওয়ার জন্য মেকানিজম সেটা ঠিকঠাক করে নেয়। রোগ যেমন শরীরের ভিতরে
আপনি আপ সৃষ্টি হয়, আবার শরীর তার মেকানিজম দিয়ে ওই রোগকে আপনি আপ ঠিক করে ফেলে, যদি আমরা নিজেদের ভিতরে এই অটোফেজিটা সুইচ অন করতে পারি। তো আজকের যে রোগী আমি আপনাদের সামনে পেশ করব বা প্রদর্শন করব, সেখানে কিন্তু আমার এই ডায়েট প্ল্যানটাও অনুসরণ করা হয়েছে, অটোফেজিও করানো হয়েছে, আবার আর্থিংও করানো হয়েছে, সাথে রিয়েল হোমিওপ্যাথির ওষুধের প্রয়োগের একটা ব্যতিক্রম কৌশল অবলম্বন করা হয়েছে, যা আমরা নিজেরাও অবাক হয়ে গিয়েছি এই রোগী এত দ্রুত কিভাবে ভালো হয়ে গেল। সাথে প্রশ্ন থাকে কেন ভালো হয়ে গেল, সেই কেনর জবাবটাই কিন্তু আমি আপনাদের সামনে এত সময় তুলে ধরলাম। তাহলে এবার আসি আমি আজকের যে একটা গ্যাংগ্রিন দুরারোগ্য, সরি কিছু বললেন কেউ? গোফের স্যার, স্যার সব ঠিকঠাক আছে না? জি জি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, না কেউ কিছু বললেন এই জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। তো এই রিয়েল হোমিওপ্যাথি আমরা যারা করি, আমাদের কাছে ওই জ্বর সর্দি কাশি বা সাধারণ ওই পেটের ব্যথা গ্যাস নিয়ে আমাদের কাছে আসে না। আমাদের কাছে আসে ক্যান্সারের রোগী, গ্যাংগ্রিনের রোগী, স্ট্রোকের রোগী বা মৃত্যু পথযাত্রী রোগী। তারা আসে কখন আসে? একদম শেষ স্টেজে গিয়ে, যখন আর কোনো উপায় নেই, সেই প্রচলিত কথা যার নেই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, ওই তখনই আসে যখন আর কোনো রাস্তা না থাকে। তো অনুরূপ আজকের এই রুগীর কাহিনীটা একটু আপনারা শোনেন। ইনি হচ্ছেন 50 অ্যাবভ এজের একজন বয়স্ক ব্যক্তি। ইনার দীর্ঘদিন ডায়াবেটিস বা হাই প্রেশার, পেটের সমস্যা সবকিছু মিলায়ে চলছে। হঠাৎ করে ওনার এই যে পায়ের নিচেই যে আঙুলটাতে আপনারা ক্ষত দেখছেন, ওই আঙুলটাতে আঘাত পেয়ে ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতটা দিন দিন বাড়তে থাকে। বাড়তে বাড়তে দেখেন পাটা কিন্তু পুরো বিবর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে উনি প্রথমেই গ্রামের যিনি হাতুড়ে ডাক্তার তাকে দেখিয়েছে। হাতুড়ে ডাক্তার কিছুদিন ট্রিটমেন্ট দেওয়ার পরে বিশেষ কোনো উপকার পায়নি। তখন উপজেলা কমপ্লেক্সে যে ডাক্তার থাকে সেখানে গিয়েছে। সেখান থেকে ওনারা তার ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক যা যা চালানোর দরকার কিছুদিন চালিয়েছে। উপকারের জায়গায় উল্টে তার ব্যথা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। গ্রামের মানুষ অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত বা আনপড়, এরা বিশ্বাস রাখে এখনো আদিম যুগের সেই কবিরাজি, পানি পড়া এটা সেটা। কেউ বলে বান মেরেছে, কেউ বলে এই ওর মন্ত্র শক্তির দ্বারা নষ্ট করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। আর কবিরাজি ওষুধ চলে। চলতে চলতে ইনার যন্ত্রণা এমন চরম সীমায় পৌঁছে যায় যে তখন সাপোজিটার দিয়েও ব্যথাটা নিয়ন্ত্রণে আসে না। তখন বাধ্য হয় যশোর সদর হাসপাতালে যাওয়ার জন্য। তো যশোর সদর হাসপাতালে গেলে ওখানে তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপরে মেডিকেশন করা হয়। তো যা কিছু করা হয় তাতে বিশেষ কোনো উন্নতি হয় না। বাধ্য হয়ে রোগী তখন চলে যায় যশোরের একটা নাম করা প্রাইভেট হাসপাতালে। প্রাইভেট হাসপাতালে গিয়ে প্রথমে তাকে ঔষধ দেওয়া হয়, যে ঔষধ খাই যদি উন্নতি হয় তাহলে আপনারা এই ওষুধের দ্বারাই ভালো হয়ে যাবে, এইভাবে আশ্বস্ত করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত
ওষুধ খেয়ে, ইনজেকশন নিয়ে, সাপোজিটর নিয়ে তার ওই গ্যাংগ্রিনের যে যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ন্ত্রণে আসছিল না। তখন ডাক্তারদের ডিসিশন নেয় যে এই পাটাকে, আপনারা দেখছেন হয়তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পাটাকে এই যতদূর কালো হয়ে গিয়েছে, এর থেকে আরো কালো ছিল। প্রথম দিনের সেই ভয়ানক ছবি আপনাদের আমি দেখাতে সমর্থ হয় নাই, 1 সপ্তাহ পরের ছবি এটা। সেই ভয়ানক ছবি নিয়ে আমার কাছে আসছিল। সেই জায়গায় ছিল এই পায়ের যতটা অংশ এই যে কালো হয়ে গিয়েছে, ব্ল্যাক, এই ব্ল্যাক অংশ বাদ দিয়ে ওনার পাটাকে কেটে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। ওনার ছেলে মেয়ে, স্ত্রী সবাই মিলে ওই হাসপাতালের 3 তলাতে ভর্তি করে দেয়। এখন রোগীর ভিতরে এই অপারেশন ভীতি, সে অপারেশন করতে ভীষণ ভয় পাচ্ছে। সে হসপিটাল থেকে কাউকে না জানিয়ে অন্ধকারে পালিয়ে বাড়ি চলে আসে। বন্ধুরা, এটা কিন্তু বানানো কথা বা গল্প কথা নাই। এই যে স্ক্রিন শেয়ার হচ্ছে, এর লাস্টে গিয়ে রোগীর সাক্ষাৎকার আছে, দেখবেন উনি নিজেই এই কথাগুলো আমাকে বলেছে। ওখান থেকে উনি পালিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসলে ওনাকে সবাই তো রেগে আছে, ছেলে মেয়েরা, ওনার ট্রিটমেন্ট করাবেন না। তো যে কোনো ভাবে আমার এক শুভাকাঙ্ক্ষী রোগীর পরামর্শে উনি আমার কাছে আসেন। আর যখন আসেন তখন ওনাকে 2-3 জনে ধরে আমার কাছে নিয়ে আসে, ভ্যানে করে নিয়ে আসে। উনি হাঁটতে পারছে না, 2-3 জনে ধরে আমার কাছে নিয়ে আমার বেডে নামিয়েছে। অসহ্য যন্ত্রণা, ব্যথায় ছটফট করছে, কোনো ওষুধে যন্ত্রণা কমছে না, আর সাথে সব সময় জ্বর লেগেই আছে। খাওয়া দাওয়া খাইতে পারে না, স্বল্প পরিমাণে কোন রকম জীবন বাঁচানোর জন্য খায়, যার জন্য তার শরীর খুবই দুর্বল থেকে একদম দুর্বল তর হয়ে পড়েছে, চলার ক্ষমতা হারিয়েছে। পায়খানা 2 দিন, 3 দিন, 4 দিন পরে হচ্ছে। যন্ত্রণার জ্বালাতে রোগী রাত্রে ঘুমাইতে পারে না। রোগীর ভিতরে মারাত্মক মৃত্যু ভয়। প্রথম দিন এসে কমপক্ষে আমাকে 100 বার বলেছিল, ডাক্তারবাবু আমি কি বাঁচবো? আমি কিন্তু পাটা কাটতে চাই না। আমি কি বাঁচবো? আমি মরে গেলেও পা কাটবো না, কিন্তু আমি বাঁচবো। ওনার একটাই কথা, আমি কি বাঁচবো? যাই হোক, ওনাকে এক পর্যায়ে আমার পাশের যে রোগীর স্টুলের উপরে বসানো হলো। উনি যখন ওখানে আসলেন, ওনার চেয়ার থেকে বা আমার সেই বেড থেকে উঠে আমার রুমের ভিতরের চেম্বারে আমার টুলের উপরে, এই রাস্তাটা একজন ব্যক্তির পা কেটে গেলে যেমন রক্তের ছাপ হয়, বা পায়ে কাদা থাকলে যদি কোনো পরিষ্কার জায়গায় চললে যেমন পায়ের দাগ থাকে, উনি যেখানে যেখানে পা রেখেছিলেন ওখানে ওখানে ওইভাবে পুঁজ জমেছিল। এবং সেই পুঁজটা ছিল খুব গাঢ় এবং প্রচন্ড দুর্গন্ধযুক্ত। উনি কোন রকম এসে আমার চেয়ারে বসলেন, আর আমি ওষুধ শুরু করলাম। এবার হচ্ছে, রোগীটা আমার কাছে এসেছিল 26/4/2025-এ। প্রথম দিন ওষুধ দেওয়া হলো হাইড্রোফোবিনাম সিএম প্লাস 200। হাইড্রোফোবিনের 2টা ডোজ পরপর 2 দিন। সাথে আমি রোগীকে 7 দিন পরে ডেকেছিলাম, তাই 7টা পোটেন্সি করেছিলাম যে হাইড্রোফোবিনাম 2টা ডোজ আর টিউবারকুলিনাম সিএম থেকে 01 এই 5 পোটেন্সি, মোট 7টা পোটেন্সি দিয়ে রোগীকে পাঠিয়ে দেওয়া হলো। রোগী এলো আবার 7 দিন পরে। রোগীর ব্যথা যন্ত্রণার বিশেষ কোনো উপশম হয়নি। ইনজেকশনও মাঝে মাঝে নিতে হয়, সাপোজিটারও মাঝে মাঝে নিতে হয়। ঘাটারও বিশেষ কোনো পরিবর্তন এসেনি, যেমন লাল ছিল, ফোলা ছিল, একইভাবে আছে। কিন্তু খুবই লক্ষ্য করলে দেখা গেল রোগীর বসার স্টাইল, রোগীর ভিতরে প্রবেশ করার স্টাইল, কথা বলার স্টাইল, সাথে তার যে ক্ষতর পাশ দিয়ে দেখেন, এই যে আমি যে কারসার রেখেছি বা মাথার আঙুল গুলো দেখেন,
এখানে রঙের কিছুটা ফারাক এসেছে, রোগীর কষ্ট কমেনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ঔষধ চেঞ্জ করতে হবে। কি দেওয়া হলো? ড্রসেরা 10 10 কাপিং করে দেওয়া হলো। কেন দেয়া হলো, কি হলো, দেয়া কি জন্য দেয়া হলো, যদি ইলাবোরেটলি বলতে যাই তো আমাদের ক্লাস তো 2 ঘন্টায়ও পার পাবে না। শুধু কি মেডিসিন দিয়েছিলাম সেটাই জানিয়ে দিচ্ছি। ড্রসেরা 10 কাপিং। আমি এই ক্ষেত্রে আরেকবার একটু আপনাদের শিখিয়ে দিই যে আমার কাপিংটা কিভাবে করা হয়। আমি 10 মেডিসিন এইভাবে বোতলে বানিয়ে রাখি, আর রোগীকে এই যে 1 গ্রামের শিশি আছে, এখানে 1 গ্রাম মতো এতে ওষুধ দিয়ে দেওয়া হয়। রোগীর কাছ থেকে কি প্রতিদিন সকালে উঠবে, সকালে বাসি মুখে খালি পেটে এইভাবে এতে 10টা ঝাঁকি দেবে, ঝাঁকি দিয়ে এখান থেকে 10 ফোঁটা ওষুধ নেবে আর একটা গ্লাসের ভিতরে, ওইটাকে মিক্স করবে, সুন্দরভাবে মিক্স করবে। এখানে আমি ব্যবস্থা করে রেখেছি, এই যে কাপ, এখানে আমার কাছে মগ আছে, এই মগের ভিতরে 10 ফোঁটা ওষুধ মিক্স করে এখান থেকে মাত্র 1 চামচ খাবে। আর এই যে ওষুধটা তার ছিল, এই ওষুধটা পুরোটাই ফেলে দেবে, একদম ফেলে দেবে। ফেলে দিয়ে এতে আবার গলা পর্যন্ত পরিষ্কার পানি, টিউবওয়েলের পানি অথবা এই মিনারেল ওয়াটার, এই গলা পর্যন্ত ভরে একে আবার 10টা ঝাঁকি দেবে, যথারীতি যেভাবে আমরা মেরে থাকি 10টা ঝাঁকি দিয়ে সিপি লাগিয়ে রেখে দেবে। পরের দিন সকালে উঠে রোগী এখান থেকে আবার 10 ফোঁটা ওষুধ নেবে, 10 ফোঁটা ওষুধ নিয়ে আবার 1 গ্লাসের মধ্যে মিক্স করবে, ওখান থেকে 1 চামচ খেয়ে বাকি সব ফেলে দেবে, প্লাস এটাও ফেলে দেবে, আবার পানি ভরবে, গলা পর্যন্ত 10টা ঝাঁকি মেরে রেখে দেবে। এইটা হচ্ছে আমার প্রতিদিন, মানে কাপিং এর দেখা যাচ্ছে আমি 10 কাপিং করে দিয়েছি, এবার রোগীর 11 কাপিং, 12 কাপিং, 13 কাপিং, 14 কাপিং, এমন দিন যাচ্ছে যে এই ওষুধটাকে আমি দিনে 3 বার, 4 বার, 5 বার বা তার থেকে অধিকবার খাওয়ানো হচ্ছে, আর প্রতিবার কাপিং হচ্ছে, শুধু বোতল ধোয়া পানি। তো এইভাবে যে কাপিং করা হচ্ছে আর রোগীর দিন দিন মানে ভালোর দিকে যাচ্ছে। তো এখানে 1 সপ্তাহ চললো এই কাপিং এর উপরে। 1 সপ্তাহ পরে যখন আসলো, এই দেখেন রোগীর তার যে পায়ের রং গুলো দেখেন, এই যে পায়ের রং, রোগী কিন্তু আপনাকে বলবে, যে আমি ব্যথা যন্ত্রণার কোনো পরিবর্তন হয়নি, আমার কষ্টের কোনো উপশম হয়নি, আমি খালি খালি আপনার টাকা দিয়ে যাচ্ছি। তারপরেও কিন্তু আপনাকে রোগীকে বোঝাতে হবে তার কি কি পরিবর্তন এলো, তার কথার টোন, তার চোখের চাহনি, তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার চিন্তা ভাবনা। শুধু একটা বিষয় কনসিডার করে তার ওষুধ চেঞ্জ করা হয়নি 1 মাস। কি জন্য? সে প্রথম দিন এসে, আমি তো বললাম অন্তত 100 বার বলেছিল ডাক্তার বাবু আমি কি বাঁচবো। ও দ্বিতীয়বার এসে আমাকে ওই কথার কোনোদিন শোনাচ্ছে না যে আমি কি বাঁচবো। অতএব তার জীবনী শক্তি আবার উজ্জীবিত হচ্ছে। এই যে নতুন যে চারা গাছটা লেগেছি না, আমি বিশ্বাস করি তার ভিতরে এই তার জীবনী শক্তি আবার উজ্জীবিত হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এখন যারা বলেন যে রিপিটেশন হারাম, আমি এনাকে 1 সপ্তাহ দিনে 3 বার, 4 বার, 5 বার, কখনো 2 বার, 1 বার, ওই যে রিপিটেশন এবং বারবার কাপিং করে চালিয়েছি। তো 3 তারিখে ড্রসেরা 10 কাপিং দেওয়া হলো, এবার এসেছে 10 তারিখে। 10 তারিখে ওষুধের কোনো চেঞ্জ নাই। দেখেন এই যে এই ছবিটা নিয়ে এসেছে, আমি যথারীতি ওই একইভাবে 10 কাপিং, এখন তার 10 কাপিং নেই, ও 100 কাপিং হয়ে গিয়েছে, 150 কাপিং হয়ে গিয়েছে, চলতেই আছে চলতেই আছে। দেখেন নেক্সট, এবার এসেছে 17/5। 17/5-এ এনার উপরের যে ঘা, এই ঘাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, পায়ের রং অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। দেখেন এই যে ওনার যে কালো হয়ে গিয়েছিল, বিবর্ণ হয়ে গিয়েছিল, এটা কিন্তু দ্রুত স্বাভাবিক রঙে ফিরে আসছে। সাথে এই যে এখানে কিন্তু আরেকটা নতুন ঘা দেখা দিচ্ছিল, এর আগে ছবিটা আপনারা দেখেছেন, কিন্তু এখানে এসে সেই ঘাটা কিন্তু
অনেকটা কমিয়ে গিয়েছে। মজার বিষয় হচ্ছে এখন রুগী একা একা চেম্বারে ওঠে, একা একা শোয়, একা একা আমার চেম্বারের ভিতরে হেঁটে বেড়াচ্ছে, পুজ বেরোচ্ছে, কিন্তু আগের মতো অত ভয়ঙ্কর ভাবে আর পুজ বেরোচ্ছে না। রুগী অনেক ভালোর দিকে এগিয়ে গিয়েছে। অর্থাৎ রুগী যে উন্নতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম। দেখুন পরের সপ্তাহ ছবি, এখানে কিন্তু তার পায়ের ফোলা অনেকটা কমে গিয়েছে, পায়ের রং, ঘায়ের আকৃতি, পুজের যে স্রোত বয়ে যাচ্ছিল সেই স্রোত কিন্তু কমে এসেছে। সবকিছু মিলাইয়ে একটা পজিটিভিটির ভিতরে যাচ্ছে। এখন বলেন, আমার রুগী যদি ওষুধ না চেঞ্জ করতে বলে, আমার রুগী যদি ওষুধ খেয়ে ভালো থাকে, তার যে অবজারভেশনের 5 পয়েন্টস, ঘুম, খাওয়া, পায়খানা, মেজাজ, চিন্তা ভাবনা ভালো থাকে, তাহলে আমি কেন ওই রুগীর ওষুধ চেঞ্জ করব? আমি কেন ওই রুগীর পোটেন্সি চেঞ্জ করব? আমি কেন তার সাইকেল নিয়ে খুশাখুশি করব? তাকে আরামসে ভালো হওয়ার সুযোগটা দিন না। আমার কোথায় পাপ? আমরা কেন বলছি যে রিপিটেশন হারাম? যদি রুগী আমাদের গুরু হয়ে থাকে, সেই গুরুর কথাকে আমরা কেন অমান্য করব? রুগীর থেকে বড় গুরু তো আমাদের নাই। অতএব রুগীর কথাই সর্বশেষ কথা। আমরা যারা রিপিটেশন হারাম বলে একদম জিদ বেঁধে পড়েছিলাম, সেই জায়গা থেকে এখন আমরা বেরিয়ে এসেছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছিল, এই যে আগের স্লাইডটা চলে গেল, ওখানে দেওয়া ছিল 17/5/2025 ড্রসেরা 50M, ড্রসেরা 50M চলছে এবং দিনে 2 বার, 3 বার, 4 বার প্রয়োজন বোধে তাকে ওই পানি দিয়ে ওখানে ওই যে ড্রেসিং করানো হচ্ছে। এই যে রোগীটার এত অস্বাভাবিক উন্নতি হচ্ছে, এর পিছনে রহস্যটা কি? তো এবার আসুন, আমরা কি শুধু ওষুধই দিয়েছি না আরো কিছু করেছি? হ্যাঁ করেছি, বড় পাপ করিনি। রিয়েল হোমিওপ্যাথি 100% অর্গাননকে অনুসরণ করে। অর্গানন আমাদের হলিস্টিক যে পন্থাগুলো আছে সেগুলোকে কখনোই ফেলে দেয়নি। রোগীর গরম পানিতে গোসল করানো, রোগীর সুখাদ্য খাওয়ানো, রোগীর যে লাইফস্টাইল যে প্রতিবন্ধকতা সেগুলোকে অপসারণ করানো, এগুলো কিন্তু অর্গানন আমাদেরকে পারমিশন দেয়। আমরা অর্গাননের সেই হ্যানিম্যানের নীতিকে অনুসরণ করে তার খাদ্য খাবারে তার সুপথ্য সুখাবার আমরা এখানে প্রয়োগ করেছি। কি করেছি? 30 দিন পর্যন্ত আমার এই রুগী ছিল। আমাদের ডিআইপি ডায়েটের একটা ডায়েট প্রোটোকল আছে যাকে বলা হয় র ডায়েট। শুধুমাত্র কাঁচা খাবার দেওয়া হয়, যত রকমের ফ্রুটস, যত রকমের সালাদ ইচ্ছা মতন খাবে। এই যে 50M দেওয়া হয়েছিল 10/5/2025 আর 17/5/2025, এর ভিতরে রুগীর তো ডায়াবেটিস আছে, ইনসুলিন নিত, গ্যাসের বড়ি খেত, সবসময় জ্বর থাকতো, তারপরে ব্যথা অস্বাভাবিক ছিল, ঘুম হতো না, খেতে পারতো না। তো তার জন্য তার তো কোনো ওষুধই আর দেওয়া হচ্ছে না। এখন এখন তার অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ হয়ে গিয়েছে, তার ইনসুলিন। সব থেকে মজার বিষয় যে এত বড় একটা জটিল গ্যাংগ্রিনের রোগী, তার কিন্তু ইনসুলিন এখন বন্ধ, তার ডায়াবেটিসের ওষুধ দেওয়া হচ্ছে না, তার গ্যাসের ওষুধ খেতে হচ্ছে না, তার জ্বরের জন্য ওষুধ লাগছে না, তার পেইন কিলার বন্ধ। তাহলে এখন আপনি বলেন যে এতে অন্যায় কোথায়? রিয়েল হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি রোগীর সুপথ্য সুখাবার, তার লাইফস্টাইল যদি চেঞ্জ না করতে পারি, যদি সে প্রকৃতির বিরুদ্ধে চলাফেরা করে, সে যদি হলিস্টিক অ্যাপ্রোচকে অনুসরণ না করে, আদেও রোগীকে আরোগ্য করা কখনোই সম্ভব হবে না। তো আমরা প্রত্যেকটা জিনিসকে একদম স্ট্রিক্টলি ফলো করেছি। অর্থাৎ 1 মাস ছিল রোগী একদম জীবন্ত খাবার। যে খাবারের ভিতরে প্রাণ আছে তাকে বলা হয় জীবন্ত খাবার, আর যে খাবারে প্রাণ আছে সেই প্রাণ, সেই সেই খাবারটা খেলেই আপনার প্রাণ শক্তি বৃদ্ধি পাবে, আপনার জীবনী শক্তি, আপনার ইমিউনিটি সিস্টেম আবার অ্যাক্টিভ হবে।
আর কি করা হয়েছে, তার ভিতরে অটোফেজিকে সুইজন করা হয়েছে, অর্থাৎ তার খাবারের একটা টাইম টেবিল করে দেওয়া হয়েছিল, যে সে সকাল 8টায় খাওয়া শুরু করবে আর সন্ধ্যা 6টা পর্যন্ত তার খাবার শেষ। এই যে তার খাবারের যে টাইম এজ মেডিসিন প্রোটোকলটা ইউটিলাইজ করা হলো, আমি বিশ্বাস করি এর কারণে তার ভিতরে অটোফেজি সুইজন হয়েছে। অটোফেজি সুইজন হওয়াতে কি হয়েছে, তার ত্বকের যে পরিবর্তন দেখেন, অটোফেজি সুইজন হলে শরীরের অবাঞ্ছিত এনজাইম, অবাঞ্ছিত যে পদার্থগুলো আছে, সেটা টিউমার হোক, ক্যান্সারের কোষ হোক, গ্যাংগ্রিনের এই যে খারাপ কোষগুলো হোক, তারপরে থাইরয়েডের থেকে নিঃসারিত বিভিন্ন এনজাইম হোক, বা সিস্ট হোক, যাবতীয় যত কোষের বিকৃতি বা খারাপ জিনিস, ময়লা আবর্জনা থাকে শরীর, ওই টাইমে ওইটাকে খেয়ে ফেলে দেয়। আর খাইলেই কি হয়, তার চেহারার উপরে, তার চর্মের উপরে একটা দারুণ আকারে গ্লো এসে যায়, একটা কি বলবো যে সৌন্দর্যতা এসে যায়, চকচকে দেখা যায়। তো তারই প্রতিফলন কিন্তু এখানে ঘটেছে। আপনারা দেখেন এই 1 মাসের ভিতরে তার পায়ের যে কি বিকৃত অবস্থা ছিল, আর সেটা আমরা কোথায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধ চলছিল ড্রসেরা 50 ml কবে থেকে, 5 তারিখ থেকে, এখন 24 তারিখ, তার ওষুধের কোনো চেঞ্জ হয় নাই, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এবার এসেছে 7/6-তে, 7/6-তে রোগীর এত উন্নতি। দেখুন বামের ছবিটা আর ডানের ছবিটা, রোগীর কিন্তু উন্নতি চলছে, কিন্তু আপনার সেই সুদর কি বলবো যে দূরদর্শিতা, যে অবজারভেশন স্কিল, সেই অবজারভেশন স্কিলের দ্বারাই আপনাকে বুঝতে হবে যে আমার ওষুধের কাজ কোথায় থেমে গিয়েছে আর কোথায় ওষুধ কাজ করছে। আমি 50 ml শুরু করেছিলাম 5/17, 5 মাসের 17 তারিখে, এখন 6 মাসের 7 তারিখে এসেছে। রোগীকে প্রতিদিন 2 বার 3 বার 4 বার 1 বার 2 বার এইভাবে করে রিপিটেশন ডোজ ঝাঁকি মেরে মেরে তাকে কাপিং করে খাওয়ানো চলেই যাচ্ছে, একই মেডিসিন, নো চেঞ্জ। আর রোগীর পরিবর্তনে আমি এই ছবিটাই এসে দেখলাম কিছুটা তার বাধাপ্রাপ্ত হয়েছে। এখন রোগী যখন উত্তরোত্তর আরোগ্যের দিকে ধাবিত হচ্ছে, আমি কেন তাকে ওই 200 সিএম থেকে বা 50 এম থেকে, সিএম থেকে আবার 200 আসবো, বা 03-তে 012-তে আসবে, কেন আসবো? আমার এই কেন প্রশ্নটার জবাব আমার বিবেক যখন দিচ্ছে না, তাহলে আমি কেন সেটা করব? আমি কি করেছি, 50 এম এ যখন তার কাজটা থেমে গিয়েছে, ওই ড্রসেরারই সিএম পোটেন্সি দেওয়া হয়েছে। ড্রসেরার সিএম এই 7/6-তে শুরু হলো, আর এটাও চলছে কিভাবে, রিপিটেশন ডোজে, কন্টিনিউ চলছে। রোগী যখন বলছে আমার পেটে ব্যথা আছে, ওই ওষুধই রিপিটেশন, যখন বলছে জ্বর আসছে ওইটাই রিপিটেশন, যখন বলছে আমার দুর্বল লাগছে এইটাই রিপিটেশন। কিন্তু আমরা এখানে মজার আরেকটা ইউটিলাইজ করেছি, সেটা কি, যে আমরা এতদিন শুধু ক্যালেন্ডুলা, হাইড্রাস্টিসক্যান, ইসিনিয়েশিয়া, এই 3টে মেডিসিন দিয়ে এই পাকে বা কোনো প্রকারের জখম বা ঘাকে আমরা এই ড্রেসিং করতাম, বা ওইটাকে জাব বেঁধে রাখতাম বা পরিষ্কার করা হতো, যেটাই বলি। তো আমরা কিন্তু এবার কিছু নতুনত্ব এখানে আমি প্রয়োগ করেছি। সেটা কি করেছি, এখানে পুদিনা পাতা, পুদিনা পাতার রস দিয়ে এটাকে ড্রেসিং করে, অর্থাৎ তার পাটা পরিষ্কার করে পুদিনা পাতার রস দেওয়া হয়েছে, কখনো কখনো পাতা বেটে ওখানে তাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তো কখনো পুদিনার পাতা, কখনো হাইড্রাস্টিসক্যান, কখনো এই যে আমাদের ক্যালেন্ডুলা, ইসিনিয়েশিয়া, পর্যায়ক্রমে বিভিন্ন ওষুধ দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য পেশেন্ট সিস্টেম। তো যার ফলে তার এই পাটা খুব দ্রুত ঘা শুকাই গিয়েছে। দেখেন আগের ঘাটা কিন্তু 85% ভালো হয়েছিল, এই ঘাটা আমরা বলবো 95% একদম পিওর হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসে একটু থেমে গিয়েছে। তো থেমে যাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা
আমরা সিপিলিনামকে প্রয়োগ করেছি। সিপিলিনামকে কিভাবে দিয়েছি? সিপিলিনামকে দেওয়া হয়েছে এবার হাইপোটেন্সি সিএম 200-321। এখানে আমরা কিছু নতুন মেডিকেশন, যা আজ পর্যন্ত আপনারা কে কিভাবে করেছেন সেটা জানি না। এই সিএম হাইড্রোফোবিনামের ড্রসেরার পরে যখন সিএমে এই সিপিলিনামে আসা হলো এবং এক সপ্তাহে সিপিলিনামকে 5 ডোজ দেওয়া হলো, রোগীর ভিতরে একটা আশ্চর্য পরিবর্তন আসলো এবং খুবই কি বলবো যে মিরাকেল ভাবে ওই রোগীর সেই ঘাগুলো শুকিয়ে গেল এবং রোগী দ্রুত আরোগ্যের দিকে চলে গেল। এমন হচ্ছিল যে রোগী 100% সুস্থ। তো এইবার হচ্ছে মজার বিষয় হচ্ছে যে আমরা আর ওষুধ চেঞ্জ করি নাই। প্রতি সপ্তাহে সিপিলিনাম সিএম 200-321, সিএম 200-321, সিএম 200-321, কন্টিনিউ 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 ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো। শুধু এই সিএম 200-321-এই রোগী আমাদের 99% বলা যায় ভালো, 1% ওভারকাম করছে না। কৌশলে আপনার দূরদর্শিতার মাধ্যমে জেনে নিলাম যে চাচা এই 5টা পোটেন্সি দিয়েই বা আপনি খেয়েছেন এই সপ্তাহে, ওতে নাম্বারিং করে দেওয়া হলো যে কোন পুরিয়াটা খাইলে আপনার কেমন লাগে আপনাকে শুধু জানাবেন। অবজারভেশনের মাধ্যমে, রোগীর সাথে কথা বলার মাধ্যমে, রোগীর যে সেবিকা, ওনার ওয়াইফ, ওনার বৌমা, তাদের সাথে কথা বলে জানলাম যে রোগী সিএম পোটেন্সিতেই ভালো ছিল। ও 5টা মেডিসিনেই 5টা পোটেন্সিতেই ভালো থাকে, কিন্তু যেদিন সিএম খায় সেদিন বেশি তরতাজা অনুভূত হয়, কুরকুরে অনুভব করে, রোগীর শরীরকে হালকা অনুভব করে। আমি বুঝলাম যে ওনার উচ্চ শক্তি ভালো কাজ করছে। তখন সিএম কে আবার 10 কাপিং করে রেগুলার দেওয়া হলো 2 বার 3 বার 4 বার। তো এই সিপিলিনাম সিএম কে রিপিটেশন করার পরে রোগীর আর ওষুধের প্রয়োজন হয়নি, রোগী পূর্ণাঙ্গ ভালো। তাহলে ঔষধ কয়টা দিলাম? হাইড্রোফোবিনাম মাত্র 2টা ডোজ, ড্রসেরা 10 mg 50 mg সিএম, আর সিপিলিনামের 5টা পোটেন্সি সিএম 200-321। এর মাধ্যমেই রোগী তার পূর্বের স্বাস্থ্য, অর্থাৎ পাটা আগে যেমন ছিল সে সেখানে আবার ফিরে পেয়েছে। আর একটা বিষয় এখানে গ্যাপ পড়েছে যে যখন সিএম পোটেন্সিনটা বারবার রিপিটেশন হতো, রোগীর সাথে করে 200 আর 3কে এসওএস করে রেখে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল যে কখনো যদি খারাপ লাগে, কখনো যদি কোনো দিক থেকে অ্যাগ্রাভেশন হয়, আমাকে ফোন করে জানাবেন। এসওএস করে যে 2টা মেডিসিন তাকে দিয়ে রেখেছিলাম সেটার কাজে লাগেনি, ওটা ওইভাবেই রয়ে গিয়েছে। শুধুমাত্র সিপিলিনাম সিএম এ বারবার রিপিটেশনের কারণে সে 100% ভালো হয়ে গিয়েছে। গত মাসের 28/6 রোগী আমার কাছে এসেছিল। এই 28/6 ছবিটা দেখেন, এই যে, অর্থাৎ তিনি 100% ফিট। এখন বলছে যে ডাক্তার বাবা আমার কি আর ওষুধ খাওয়া লাগবে? আমি তো এখন কাজ করছি, আমি আমার স্বাভাবিক লাইফ লিড করছি, আমার কি আর ওষুধ লাগবে? আমি তাকে বুঝালাম যে রিয়েল হোমিওপ্যাথির যে মূল মন্ত্র, এটা রোগীর ভাষায় যেটা বুঝালাম যে আপনার ভিতরে আরো অনেক রোগ এখনো আছে যেগুলো আপনার মাথা চাড়া দেয়নি। আপনাকে আরো কিছুদিন মেডিকেশন করলে এখন যে রোগটা হয়েছে এই জাতীয় রোগ বা অন্যান্য যে রোগগুলোতে আপনি ভুগছিলেন সেই রোগগুলো কখনোই ফিরে আসবে না। এইভাবে তাকে বুঝিয়ে আবার 5টা পোটেন্সি দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে সরিনামের 5টা পোটেন্সি নেওয়ার পরে উনি খুবই ভালো আছেন ছিলেন। রোগীটা আজ আমার কাছে এসেছিল, সেটা আজকে 2/8/25। তো আমার রোগীটার আমি কেস শুরু করেছিলাম 26 তারিখ, আর রোগীর 28/6 100% কিওর। যে রোগীর পাটা কেটে বাদ দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল এমন অবস্থায় আমার কাছে এসেছিল, এই যে 26/4 থেকে শুরু করে 28/6 এর ভিতরে
এই পাটা যে এইভাবে হয়ে যাবে, এত সুন্দর মিরাক্কেল বা এত সুন্দর দ্রুত আরোগ্যের রাস্তা এই রিয়েল হোমিওপ্যাথির বাইরে আছে বলে আমি বিশ্বাস করি না। তার কারণ সবকিছু দেখেই শেষ সে তো এই রিয়েল হোমিওপ্যাথির দরবারে এসেছে। যে আমি প্রথমেই বলেছিলাম যে রুগী যত সময় আরোগ্যের গণ্ডির ভিতরে থাকে তত সময় রিয়েল হোমিওপ্যাথি ডাক্তাররা পায় না। পায় কখন? একদম লাস্ট স্তরে গিয়ে। যার প্রমাণ দেখেন বাম সাইডের ছবিতে, বলছে এই পাটা কেটে ফেলতে হবে, আর দেখেন সেই পাটাকে 2 মাসের ভিতরে একদম কি বলবো যে ফিটফাট করে নতুন করে দিয়েছে আমরা। তার পায়ের চামড়ার রং, তার ঘায়ের যে ক্ষত স্থান সবকিছু মিলাই পূর্ণাঙ্গ সুস্থ। তাহলে আজকে আসলে আমি কি করলাম? তার একটা সাক্ষাৎকার নিলাম এবং তার চেহারা দেখেন, চেহারা দেখেন, সুস্থতার স্বাদ, সুস্থতার কি বলবো সাইন। একজন ব্যক্তি সুস্থ আছে কি অসুস্থ আছে, সে ভিতরে আরোগ্য দুরারোগ্য ব্যাধি নিয়ে জীবনযাপন করছে না সুস্বাস্থ্যের স্বাদ তার ভিতরে আছে, সেটা বুঝবেন কি দিয়ে? তার চেহারা, তার ফেস, তার মুখের হাসি, তার চোখের চাহনি। এই লোকটা যে পূর্ণাঙ্গ সুস্থ সেটা আপনারা তার চেহারাকে একবার দেখলে বোঝা যাচ্ছে যে সে কতটা সুস্থ আর সে কতটা খুশি। তাহলে আজ এসে আমি কি করেছি, তাকে আমি এর দেখেন অনেক ওষুধ দেওয়া হয়েছে, এখানে সাইকোসিসের ওষুধটা দেওয়া হইলো না, তো আমি বাধ্য হয়েছি যে ওই সাইকেলের একটা মেডিসিন তাকে দেওয়ার জন্য, যে তাকে আজকে মেডোরিনাম ওষুধটা দিয়ে আমি বাড়ি পাঠিয়েছি। কিন্তু আমার ওনার যে সাক্ষাৎকারটা সেটা একটু দেখায়, পিছিয়ে গিয়েছে তো। সাক্ষাৎকারটা হ্যাঁ, রোগীর মুখ থেকে আপনারা রোগীর সেই কাহিনীটা একটু শোনেন। সমস্যা আমার অনেক ভালো। আগে তো সমস্যা খুব খারাপ, আমার যে অবস্থা ছিল তার থেকে এখন অনেক ভালো। সেটাই গিয়েছে কোথায়? আগে কি হতো? আগে ভালো বন্ধ না, তারপর পুষ বলা যে পুষ তো বন্ধ হয় পুষ বলতে আপনারাও তো দেখেছেন। ডাক্তাররা কি বলতো? ডাক্তার আর 3-4 জায়গায় গেলাম, করে পেটে হেঁটে দিতে হবে, তুমি ভর্তি করে নেই, আমি তো চুরি করে সে যায় না করিয়ে ও ডাক্তারের সাথে দেখা না আমি সেটা দেখা না করে দিল। আমি সেই জায়গায় যেয়ে 3 তলায় যেয়ে তার থেকে এসে মানুষজন শুয়ে শুয়ে রয়েছে, থেকে শুনে আমি চলে আসবো। দেখা না করে কখনো চলে আসে। ওই আঁকাটা আপনার সাথে আমার ভালো তাহলে আপনারা রোগীর মুখে শুনলেন যে উনি হাসপাতালের ভর্তি ছিলেন, 3-4 জন অ্যালোপ্যাথিক ডাক্তারকেও দেখিয়েছেন, সবাই বলেছেন বিশেষজ্ঞরা পাটা কেটে ফেলার জন্য। এই ভিডিওটা আমার আগে করা ছিল, যখন ওই ড্রসেরা সিএম দিয়ে এই সিপিলিনাম সিএম দিয়ে রোগীটা অনেক ভালো হয়ে গেছিল সেই সময়। তো উনি কিন্তু নিজের মুখেই বললেন যে আমি অনেক জায়গাতে অ্যালোপ্যাথিক ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি, তারা বললো যে আমার পাটা কেটে ফেলতে হবে, আমি ভর্তি হয়েছিলাম সেখান থেকে পালিয়ে চলে এসেছি, আমার আগে পুজ খুব বেশি বেশি নিঃসরণ হতো, এখন সেইগুলো হচ্ছে না। তো সবকিছু মিলাই একটা এত দুরারোগ্য গ্যাংগ্রিনের রোগীকে তার 2 মাসের ভিতরে যে আরোগ্য করা সম্ভব, এটা শুধুমাত্র রিয়েল হোমিওপ্যাথির সাথে এই ডায়েট প্লাস আমাদের এই যে নতুন যে লাইফ স্টাইল সাথে টাইম ইত্যাদি ইত্যাদি ম্যানেজমেন্ট করে এটা সম্ভব হয়েছে। তো আমি আশা করি আজকের এই কেসটা দেখে আপনাদের ভিতরেও নতুন উৎসাহ উদ্দীপনা জাগবে যে না, রিয়েল হোমিওপ্যাথিতে ব্যতিক্রম কিছু করা সম্ভব, বা রিয়েল হোমিওপ্যাথিতে মিরাকেল দেখাতে পারে। আমরা আজকের যে কেসটা দেখালাম, তো আপনাদের চেম্বারে যদি এমন রোগী আসে আর বারবার যদি জিজ্ঞাসা করে যে স্যার আমি কি বাঁচবো, আমার কি এই রোগ ভালো হবে, আপনারা রিয়েল হোমিওপ্যাথির কি বলবো ছাত্র হয়ে বুকে হাত দিয়ে বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ অবশ্যই ভালো হবে, কেন হবে না। এটা তো বারবার প্রমাণ করে দেখেছি যে রিয়েল হোমিওপ্যাথি কি করতে পারে আর কি করতে পারে না। তো সাথে আজকের আলোচনা
যতটা করা হলো আপনারা সবাই দেখলেন, বুঝলেন। এখানে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আমি এক এক করে সবার প্রশ্নের জবাব দিব। এবং এই কেসটা যদি আরো দ্রুত ভালো করার কোনো রাস্তা আপনাদের থাকে, এখানে আমি বলেছি যে আমি যেটা করেছি আমার আইডিয়া, আমার অভিজ্ঞতা থেকে করেছি, এটাই কিন্তু রিয়েল হোমিওপ্যাথির সর্বসিদ্ধ নিয়ম নয়। এর থেকে যদি ভালোভাবে কিছু করার থাকতো বা আমার এই কেসটা পরিচালনা করতে কোথায় কি মিস্টেক হয়েছে, সবকিছু মিলিয়ে আপনাদের অভিমত আপনারা ব্যক্ত করেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমার মনে হয় শান্তিরঞ্জন বালা আমাদের একজন বিজ্ঞ এবং সিনিয়র ডাক্তার হ্যান্ড রেজ করেছেন। আমি অনুরোধ করছি দাদা, আপনি আপনার প্রশ্ন জিজ্ঞাসা করেন। নমস্কার। নমস্কার। আমি এই যে ড্র সেরার রহস্যটা জানতে চাচ্ছি একটু সংক্ষেপে। জি জি বলেন, কি জানতে চাচ্ছেন ড্র সেরার রহস্য? মানে ড্র সেরাটা দিলেন, আমরা যেটুকু শিখছি সে অনুপাতে জানি যে এই কেসটা অন্তত সিভিলিও নামের রোগী আর কি। এখন ড্র সেরায় চলে গেলেন, এই রহস্যটা একটু বলেন। উনি ওনার মূল মেডিসিন কিন্তু সিপিলিনাম, আর এটা আপনি খুব ঠিকই ধরেছেন, ওনার সেকেন্ড সাইকেলে সিপিলিনাম। তো আমি ড্রসেরাই কেন গেলাম, ওনার পারিবারিক ইতিহাস, ওনার পূর্বের জীবনের ইতিহাস সবকিছু মিলায়ে আমি দেখলাম যে টিউবারকুলার ডায়াথিসিস ওনার উপরে প্রভাব করে আছে। তো টিউবারকুলার ডায়াথিসিস কি দিয়ে তৈরি হয়? শরিক মায়াজম আর সিপিলিটিক মায়াজমের সমন্বয়ে। তো ওখানে আমি ওটাকেই যুক্তিযুক্ত ভাবছিলাম যে ড্রসেরা দিলেই রুগীটা বেশি কাজ করবে, এবং আমার সেই অনুমানটা সঠিক হয়েছে। পরে কিন্তু সিপিলিনামেই গিয়েছে, আপনারটাই সঠিক। ওকে স্যার। এটা কি ওমর ফারুক? আদাব স্যার। আদাব, ভালো আছেন? জি স্যার, আজকে আপনার এই কেসটা খুব চমৎকার স্যার। এর দ্বারা মানে আমার একটা ই ছিল, সংকীর্ণতা ছিল, সেটা ভেঙে গেল। সেটা হলো যে রিপিট ডোজের যে একটা কুসংস্কারের মধ্যে ছিলাম, যে অপেক্ষা করো অপেক্ষা করো, মানে এটা এর মাধ্যমে অনেক রোগীও ছুটে যেত। তো সেটা মানে এখন আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে যে রিপিট ডোজ পর্যায়ক্রমে মানে প্রয়োজন অনুপাতে আপনার একাধিকবারও করা যাবে এক এক দিনে। এটা আমি আজকের এই কেসের মাধ্যমে আমি বুঝতে পারলাম। এখন স্যার একটা প্রশ্ন, সেটা হলো যে তাহলে আমাদেরকে মানে কি বুঝলেন, মানে যে কোনো রোগীরই রিপিট ডোজ করা যাবে নাকি? না, যে কোনো রোগী না স্যার, এই যে মেডিসিনের যে রিপিট ডোজটা এখন কাদের জন্য করা যাবে? রিপিট ডোজ তো করা যাবে, আপনি শুনে খুব আনন্দিত হয়েছে। কাদের জন্য করা যাবে এটা? মানে সিরিয়াস যে সমস্ত পেশেন্ট গুলো আছে। সিরিয়াস কোন ধরনের সিরিয়াস সেটা বলেন। মানে যেমন বাবা গো মা গো বলে চিৎকার করছে। জি জি। আর একটা লোক হচ্ছে যে আপনার তার বাবা গো মা গো না বলুক, তার একটা অঙ্গ পুঁচে গলে যাচ্ছে, আপনি রিপিটেশন কার জন্য করেন? যে অঙ্গ পচে যাচ্ছে সেটাও তো সিরিয়াসই। বাবা গো মা গো করে চিল্লাচ্ছে, ওটাও তো সিরিয়াস। ওটা কি বেশি সিরিয়াস নেই? জি জি। আমার মনে হয় যে সেখানে তো রিপিট ডোজ করা যাবে। কেন মনে হলো এটা বলেন? কারণ তার যে সিরিয়াস যে অবস্থা, যে সে মানে ব্যথায় কাতরাচ্ছে, তখন আমার পোটেনসি যদি আমি রিপিট ডোজ করার মানে না দেই, একটা পোটেনসি দিয়ে বসে থাকি, তাহলে তো দেখা যায় সেটা কিওর হইলো না। তখন প্রয়োজন অনুপাতে আবার দেখে আমি আপনার আপত্তি তুলে সামনে আসলাম। আপনি এটাই বুঝেছেন, যে আপনি বুঝেছেন যে রিপিটেশন করলে আরোগ্য বোধহয় দ্রুত হয়, এবং এটা আপনি খুব খুশি হয়েছেন যে দ্রুত আরোগ্য করার জন্য বারবার রিপিটেশন। এইটা খুশি হওয়ার কিছু নেই। আরোগ্য মানে আপনার রোগের অবস্থান যদি থাকে মনে, তাহলে নো রিপিটেশন। আর রোগের অবস্থান যদি থাকে দেহে এবং সেটা ধ্বংসাত্মক, তাহলে রিপিটেশন। আচ্ছা, এই সূক্ষ্ম ব্যাপারটাকে বুঝতে হবে। রোগটা কোথায়, রোগের অস্তিত্বটা কোথায়, রোগের প্রকাশটা কোথায়? রোগের প্রকাশ যদি মনের মধ্যে থাকে, দেহে নাই, দেহে তেমন কিছু নাই, কিন্তু মনে কি একটা হচ্ছে, সেই কারণে সে অস্থিরতা।
ঠিক আছে, বা জি খাই, সেইখানে আপনাকে ধীরে ধীরেই আগাতে হবে। একটা ডোজ দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা ডোজ দিবেন কি দিবেন। জি কিন্তু জি সুনীল স্যারের যে কেসটা, ওই রোগের প্রকাশ হচ্ছে অঙ্গে, দেহে। এবং সেটা খুবই ধ্বংসাত্মক এবং মারাত্মক। এইখানে হ্যামারিং ডোজ দরকার। রিপিটেশন মিনস হ্যামারিং, উচ্চ শক্তি দিয়ে রিপিটেশন মানে হ্যামারিং করা। এইখানে হ্যামারিং দরকার হয়েছে ওই পেশেন্টের বিষয় মনে করে, সেই কারণে এটা করা হয়েছে। এই জন্য রিপিটেশন করলেই বোধহয় তাড়াতাড়ি আরোগ্য হয়, এইটা ভাবা যাবে না। সুনীল স্যারের কেস 1 মাস 1.5 মাসের ভিতরে এত সুন্দর রেজাল্ট হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে সে ওষুধটা সুনির্দিষ্টকরণ করতে পারছিলেন, এবং সেটি কোন মাত্রায় কোন শক্তিতে কিভাবে ডোজিং করলে ভালো হবে সেটা তিনি বুঝতে পারছিলেন। নট অনলি দ্যাট, তার সাথে তিনি কিন্তু আপনার হলিস্টিক অ্যাপ্রোচটাকে মানে অ্যাপ্লিকেশনে আনছেন। হলিস্টিক Yes. অ্যাপ্রোচের মধ্যে তিনি আপনার ফুড আনছেন, জীবন্ত খাবার, ডিআইপি ডায়েট যেটা, সেটা তিনি ফলো করছেন। উনি আবার তাকে অটোফেজি করার জন্য টাইম মেডিসিন মেনটেন করছেন, টাইম মেনটেন করছেন খাবারের। আবার উনি আর্থিং করাইছেন। এই জন্যে আপনারা যারা এই যে শর্ট কথায় আনন্দিত হন, সরি, এই শর্ট কথায় আনন্দিত হওয়া যাবে না। লোক আরোগ্য, ওই রিপিটেশন করেছে থেকে আরোগ্য হয়েছে, এইটা ভাবা মানেই হচ্ছে সুনীল স্যারের এই কেসটার প্রতি একটা অপবাদ দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝেছেন কথাটা? জি জি স্যার, জি জি, ধন্যবাদ স্যার। যাক, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রশ্ন করার অর্থই যে আপনারা এটাকে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করছেন বা বুঝেছেন, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রশ্ন করছেন, আর এই আপনার প্রশ্নের আলোকে আমাদের অডিয়েন্সে যত লোক আছে সবাই কিন্তু একটা ধারণা পেল। তো যাই হোক, আমি কিন্তু বারবার বলি যে সুনীল স্যার করেছে মানে আপনি করতে যাবেন না। তার কারণ আপনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা থাকতে হবে যে আমি এটা কেন করছি। যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের যে সমস্ত মডারেটর আছে তাদের সাথে আলোচনা করে আপনি আগে বাড়েন, তাতে কি হবে, ভালো না হলেও মন্দ হবে না। আর এমন ধরনের কেসে যদি আপনি একবার হুচট খান, আমাদের আজম স্যার কিন্তু প্রায়ই দেখেন বলে যে কেস যদি একবার ক্যাওটিক হয়ে যায়, ওই কেস কিন্তু আর সোজা করা যায় না। তো এখানে আজকের কেসটা আমি এই এই জন্যই দেখালাম যে আমরা অনেকেই রিপিটেশন হারাম, এই হারামকে আমি আবার আজকের থেকে জায়েজ করে নিয়েছি আমার জন্য। এখন আপনারা কি করতে পারবেন, আমাদের মডারেটর স্যারদের সাথে যুক্তি করে প্ল্যান নেবেন।